নারায়ণগঞ্জে হাসিনা কাদের সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল। রুমিন ফারহানা ইস্যুতে এনসিপির সংবাদ সম্মেলন। ফজলুর রহমানের পক্ষে মিছিল, স্লোগানে উত্তাল অষ্টগ্রাম। শিবির সমর্থিত প্রার্থীর ছবি বিকৃতি, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উদ্বেগ। এই ছিল আজকের শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা বাসস্ট্যান্ড এলাকার অস্থায়ী কার্যালয়ে আয়োজন করা হয়। এতে রুমিন ফারহানা মিথ্যাচার করেছে বলে উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল জিহান মাহমুদ, আশুগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়কারী জয়ন্তী বিশ্বাস, জেলা গণতান্ত্রিক সংসদের সমন্বয়কারী মুহাইমিনুল আজিবিন সহ অন্যান্য নেতাকর্মীরা। লিখিত বক্তব্যে আতাউল্লাহ অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি দলের প্রতি স্পষ্ট পক্ষপাতমূলক আচরণ করছে। কমিশনের শুনানির ভিডিও খণ্ডিত আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি দাবি করেন, পুরো ভিডিও প্রকাশ করা হলে প্রকৃত সত্য সামনে আসবে। রুমিন ফারহানার আচরণে যথাযথ বিচার সম্ভব। তিনি আরও বলেন, রুমিন ফারহানা সম্প্রতি একটি টেলিভিশনের টকশোতে অভিযোগ করেছেন, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপি প্রার্থী এনসিপি নেতাদের টাকা দিয়ে নিয়োগ করেছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, এই অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক, অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও আমাদেরকে রাজনৈতিকভাবে দুর্বল করার কৌশল হিসেবেই তিনি এ বক্তব্য দিয়েছেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মামলায় নারায়ণগঞ্জ আদালতের প্রথম চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 14 জনকে অভিযুক্ত করা হয়েছে। সেই সাথে মামলায় অভিযুক্ত 2 জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। মঙ্গলবার বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসাইন এই চার্জশিট দাখিল করেন। এর আগে 2024 সালের 9 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহত আব্দুল লতিফ হত্যা মামলায় তার বাবা মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলায় 12 জনকে আসামি করেছিলেন। চার্জশিটে অভিযুক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী উবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সেক্রেটারি ইয়াসিন মিয়া। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কায়ুম খান বলেন, 24 সালের 21 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার 10তলা বিল্ডিংয়ের সামনে ছাত্র জনতার উপর আওয়ামী লীগের লোকজন হামলা চালায়। ওই হামলায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল লতিফ নামে একজন মারা যান। ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক সেতুমন্ত্রী ও শামীম ওসমান সহ 12 জনকে আসামি করে মামলা করা হয়। তিনি আরও বলেন, এই মামলাটি তদন্তের জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। সেই সঙ্গে তদন্ত শেষে মামলায় উল্লেখিত 12 জন সহ 2 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছেন। বুধবার চার্জশিটটি ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থাপন করা হবে। মামলার পরবর্তী ধার্য তারিখ আগামী 24 সেপ্টেম্বর। চার্জশিটে অভিযুক্ত আসামিদের মধ্যে 2 জন গ্রেফতার হয়েছে এবং বাকিরা পলাতক রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে হত্যার হুমকি ও তার বাসার সামনে সন্ত্রাসী মবের তাণ্ডবের প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উত্তাল হয়ে উঠেছে। মঙ্গলবার বিকালে উপজেলা সদরে মুক্তিযোদ্ধা জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ফজলুর রহমানের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়। এছাড়া মঙ্গলবার কিশোরগঞ্জের ইটনাতেও ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিবাদ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো, বীর মুক্তিযোদ্ধা নবী হোসেন তাজু মিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে প্রতিবাদ সমাবেশের আগে কয়েক হাজার ছাত্র জনতা, বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইটনা পুরান বাজারে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি বাজার ও উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে ফজলুর রহমানের পক্ষ হয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় মিছিল স্লোগান উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। বক্তারা অভিযোগ করেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে ফজলুর রহমানকে এখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তারা অবিলম্বে এসব কাণ্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা হুঁশিয়ার করে বলেন, সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয় তাহলে প্রয়োজন হলে ইটনা মিঠামইন অষ্টগ্রামের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঢাকা অভিমুখে মার্চ করা হবে। বক্তারা আরও বলেন, হাওরের হৃদস্পন্দন ফজলুর রহমানকে রাজনীতি থেকে মাইনাস করার ক্ষমতা কারো নেই, তাই তাকে রাজনীতি থেকে সরানোর যে কোনো ষড়যন্ত্র জনগণ দাঁত ভাঙা জবাব দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ থেকে শুরু হয়েছে। প্রার্থীরা ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নিজেদের প্রচারণা চালাচ্ছে। তবে প্রচারণার প্রথম দিনেই শিবির সমর্থিত প্রার্থীর ব্যানার ফেস্টুন ভেঙে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। এমনকি প্রার্থীদের ছবি বিকৃত করে হিংসাত্মক অবয়ব তৈরি হয়েছে, যা পুরো ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করেছে। এদিকে প্রার্থীর ব্যানার ভাঙচুর, ছবি বিকৃতি ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই উদ্বেগ জানিয়েছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে এবং নির্বাচন কমিশনের বিধিমালা মেনে ব্যানার স্থাপন করেছি, কিন্তু একটি সন্ত্রাসী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য এ ধরনের ন্যাক্কারজনক কাজ করছে। ছবি বিকৃতির মাধ্যমে তারা ধর্মীয় অনুভূতি ও হিজাব ফোবিয়াকে লক্ষ্যবস্তু করেছে। জোট আরও অভিযোগ করেছে, চারুকলা অনুষদে অতীতে একটি গোষ্ঠী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ভাস্কর্য পুড়িয়ে ফেলার সঙ্গে জড়িত ছিল। কিছু চিহ্নিত মিডিয়া দুষ্কৃতিকারীদের পরিচয় ঢেকে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চাপানোর চেষ্টা করছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমরা দুষ্কৃতিকারীদের শনাক্ত করে শাস্তি দাবি করছি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের নিকট জোর দাবি জানিয়েছে। সেই সঙ্গে ক্যাম্পাসকে সবার জন্য উন্মুক্ত এবং ঐক্যবদ্ধ রাখাই তাদের মূল লক্ষ্য। জোট চারুকলা অনুষদের সাধারণ শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং বলেছে, কোনো কুচক্রী মহল তাদের ঐক্য ভাঙতে পারবে না। অল্প সময়ের ব্যবধানে রাশিয়া সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত সপ্তাহে ভারত সফর এসেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের জাপান সফর সেরে 31 আগস্ট চীন যাচ্ছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই সম্মেলনে যোগ দেবেন। এছাড়া মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার 20টি দেশের রাষ্ট্রনেতারা ওই সম্মেলনে যোগ দেবেন। দিল্লিতে রাশিয়ার দূতাবাসের কর্মকর্তারা গত সপ্তাহেই আশা প্রকাশ করেছিলেন, রাশিয়া, চীন ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠকও শিগগিরই হবে। সেটা যদি এসসিও সম্মেলনের পাশাপাশি হয়, তাহলে ট্রাম্পের শুল্ক পরবর্তী সময় ওই শীর্ষ বৈঠক কূটনীতি ক্ষেত্রে খুব বড় ঘটনা বলে চিহ্নিত হতে পারে। ঘটনা হলো, মার্কিন শুল্ক হুমকি সত্ত্বেও ভারত দুটো বিষয় খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, রাশিয়া থেকে তারা তেল কিনবে এবং ভারতের কৃষক, পশুপালক, ডেয়ারি শিল্প ও ছোট মাঝারি শিল্পের সর্বনাশ করে মার্কিন শর্ত মেনে বাণিজ্য চুক্তি করা হবে না। এই অবস্থায় ট্রাম্পের শুল্ক ধাক্কার মোকাবেলায় ভারত ক্রমশ রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। বুধবার নতুন হারে মার্কিন শুল্ক চালু হচ্ছে। তার আগে ভারতের এই কূটনীতি নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা, সেটা একটু জানতে হবে। ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশের সাবেক হাই কমিশনার, পাকিস্তানের সাবেক কনসাল জেনারেল, সার্ক সামিট সেক্রেটারিয়েট সাবেক ডিরেক্টর পিনাক রঞ্জন চক্রবর্তী ডিডব্লিউকে বলেছেন, যখন এই ধরনের একটি টার্বুলেন্স হয় তখন অন্য দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খতিয়ে দেখতে হয়। একটা দেশে যখন আমাদের উপর বোঝা চাপিয়ে দেয় তখন আমরা জাতীয় স্বার্থে পরিস্থিতি মূল্যায়ন করি। তবে পিনাক রঞ্জন বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কাজটা আগে থেকেই হচ্ছিল। ট্রাম্প শুল্ক বসানোর আগে থেকে রাশিয়ার সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে খুব ভালো সম্পর্ক। আমরা রাশিয়া থেকে তেল কিনছি, সেটা আমেরিকার পছন্দ হচ্ছে না। তারা বলছে ওই টাকায় সন্ত্রাস হচ্ছে, কিন্তু রাশিয়া থেকে ইইউ গ্যাস কিনছে, অনেক বেশি টাকার কিনছে। সেক্ষেত্রে আমেরিকা নিজে রাশিয়া থেকে জিনিস কিনছে। ট্রাম্প আমি কিছু জানি না বলে এড়িয়ে যাচ্ছেন। তাহলে তিনি ভারতের উপর এই ধরনের শুল্ক চাপ তৈরি করছেন কেন? পিনাক রঞ্জন মনে করেন, ট্রাম্পকে কেউই হয়তো বুঝিয়েছে ভারতের উপর চাপ দিলে যুদ্ধ বন্ধ হবে। কেউ হয়তো বুঝিয়েছে এরকমভাবে চাপ দিলে ভারত ভয় পেয়ে বাণিজ্য চুক্তি বাতিল করে ফেলবে, মার্কিন সংস্থাগুলোকে প্রচুর ছাড় দেবে। তার 1 পয়েন্ট এজেন্ডা হলো বাণিজ্য চুক্তি। সেজন্যই পাকিস্তানের সঙ্গে ধরম মহরম সম্পর্ক করছে ট্রাম্প।